আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৫১, লেখনীতে সুরাইয়া রাফা। প্রায় ২ মাস পরে জীবনের কিছু কিছু সময় মানুষ হয়ে পড়ে সিদ্ধান্তহীন। গোটা জীবনের অযাচিত ভুল সংশোধনের উপায় হিসেবে নতুন করে জন্ম নেয় আরও অনেকগুলো ভুল। এক জীবনের প্রাপ্তি হিসেবে মানুষ যে সহজ গন্তব্য বেছে নেয়, তার বিপরীতে হাঁটা একগুঁয়ে মানুষগুলো খুব সহজেই জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়ে। মরীচিকার মতো অদৃশ্য ভবিষ্যৎ তাদের তাড়া করে বেড়ায় অহর্নিশ। বিগত ২০টা বসন্তেও কখনো শুদ্ধ ভালোবাসার মুখ দেখেনি ঈশানী। কেউ কখনো স্বার্থ ছাড়া ভালোবাসেনি ওকে। আপনজন নামক ব্যক্তিগুলো কোনোদিন বুঝতে চায়নি রমণীর কোমল প্রাণকে, যার দরুন ভেতরের শিশুসুলভ সত্যটা মরে গেছে বহু আগেই। বাবা মা কিংবা আপনজনের ভালোবাসা ঠিক কতটা স্বর্গীয় আর হৃদয়স্পর্শী হয় তা জানা নেই মেয়েটার। বরাবরই ভালোবাসার কাঙাল ঈশানী। ভালোবাসা জিনিসটাকে ধরে নিয়েছে দুর্বোধ্য এক বস্তু হিসেবে, যা জয় করতে হয় ঠিক যোদ্ধার মতো। আর যুদ্ধের পর জিতে যাওয়াই ইহজাগতিক মহাপুরস্কারের নাম হলো প্রেম। ঈশানী এমনভাবে ভালোবাসা উপভোগ করতে চেয়েছিল যা এই জীবনে কেউ কোনোদিন ভোগ করেনি। সবকিছুই ঠিকঠাক ছিল। ঈশানীর যুদ্ধ করতে হয়নি। ভালোবাসা ওর দ্বারে হানা দিয়েছিল অম্লান বসন্তের দমকা হওয়ার মতোই। সে এক অদ্ভুত প্রেমের উপখ্যান, যার না আছে কোনো স্বীকারোক্তি আর না তো প্রতিশ্রুতি, যার ভক্ষক হওয়ার কথা ছিল। ভাগ্যের দোলাচলে সে হয়ে গেল সব থেকে বড় রক্ষা কবচ। অ্যারিস ইউভান ঈশানীর একমাত্র আশ্রয়। রমণীর সহজ সরল নারীমন কখনো বিবেকের বেড়াজালে আটকায়নি। চোখের সামনে ঘটে যাওয়া সুকরুণ বাস্তবতাও কখনো দমাতে পারেনি তাকে। সে ভেসে গেছে আবেগের জোয়ারে, আদরে আদরে ঠিক নদীর প্রবাহমান জলের মতো। হয়ে উঠেছে সর্বগ্রাসী সম্রাটের হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী। প্রতিশ্রুতিহীন নৈশব্দিক ভালোবাসার তরে উন্মাদ ছিল ঈশানী। কখনো ভাবতে চায়নি বাস্তবতা। সমগ্র দুনিয়া ভুলে হয়েছে ফেরারি, যার কোনো গন্তব্য নেই। তবুও মরীচিকা কি কোনোদিন আলোর হদিশ পায়? দিনের আলোর মতোই পরিষ্কার সত্যটা ঠিক সেদিন উপলব্ধি করেছিল রমণী, যেদিন তার ছোট্ট নাজুক উদরে আগন্তুকের ন্যায় কড়া নেড়েছিল রক্ত মাংসের এক নিষ্পাপ অস্তিত্ব। বিগত বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না ঈশানীর। একেই তো গত ২ মাস ধরে কোনো হদিশ নেই অ্যারিসের। না রেখেছে যোগাযোগ আর না কোনো খবর। ঈশানী নিজে থেকেই যে যোগাযোগ করবে তারও কোনো সুযোগ নেই, কারণ অ্যারিস এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করে এবং এই পরিবর্তনের হারটা এত বেশি যে গুণে শেষ করার মতো নয়। এটাকেই বুঝি বৈবাহিক সম্পর্ক বলে? বোধহয় না। সমাজের সচেতন মহলের কাছে এটাকে বলা হয় অসামাজিক অসুস্থ সম্পর্ক। ঈশানী ভালো করেই জানে বিয়ে, ভালোবাসা কিংবা সম্পর্কের টানাপোড়েন এসবের কোনো কিছুরই মূল্য নেই মাফিয়া বসের কাছে। এটা তো কেবল ছোট্ট নারীর শরীরটাকে বৈধ উপায়ে কাছে পাবার অভিনব কৌশল মাত্র। তবুও কি সে ভালোবাসে, নাকি পুরোটাই মোহ? আচ্ছা, মোহ কি কখনো এত গভীর হয় যতটা গভীরে অ্যারিস পৌঁছেছিল? রমণের শরীর থেকে মন প্রতিটি স্তরে যেভাবে সে নিজের কর্তৃত্ব বিছিয়েছে, তেমন করে কি কখনো মোহনীয়তা পৌঁছায়? মস্তিষ্ক জুড়ে প্রশ্নের সমাহার। আপন সত্তার সঙ্গে ঘটে যাওয়া এই মানসিক দ্বন্দ্বে ক্রমাগত ক্লান্ত ঈশানী। কিন্তু ঈশানীকে এইভাবে একা ফেলে রেখে কোথায় চলে গেল অ্যারিস? সে কি আদৌ ফিরবে তার এই প্রতিশ্রুতিহীন ভালোবাসার কাছে, নাকি মরীচিকার মতোই হারিয়ে যাবে শূন্যতায়? মেনস্ট্রুয়েশন সাইকেল মিস হয়েছে আবারও ১ মাস আগে। প্রথম দিকে শারীরিক জটিলতা ভেবে গুরুত্ব না দিলেও ইদানিং বেশ কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তনের দরুন মনটা খচখচ করছিল ভীষণ। তাই সেদিন ক্যাফে থেকে ফেরার পথে চুপি চুপি একটা টেস্ট কিট নিয়ে এসেছিল ঈশানী। আজ এই মুহূর্তে সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের ভ্যানিটি মিররের সামনে। মোম ঢালা পেলব মুখশ্রী জুড়ে দুশ্চিন্তার উদ্ভাসন। টানা কয়েকদিনের অসুস্থতায় ফর্সা ত্বক হয়ে উঠেছে ফ্যাকাশে। নিজের বিবর্ণ চেহারাখানা এক লহমায় পরখ করে ঈশানী চোখ ঘোরায়।
আয়নার ঠিক উপরের সেন্সর, শাওয়ারের নিচে একটা সিকিউরিটি ক্যামেরা, তার ঠিক বিপরীতে আরও একটা। অ্যারিসের কাছে ঈশানীর কোনো প্রাইভেসির সুযোগ নেই। সিংহের শিকারের মতো নজরবন্দি রমণী। ঈশানী ভালো করেই জানে ওর শাওয়ারের মুহূর্তগুলো অ্যারিস কতটা গভীর দৃষ্টে পরখ করে। অনেকটা অ্যাডিকশনের মতোই নাজুক রমণীকে দেখে দেখে তৃষ্ণা মেটায় সে। সেবার বাংলাদেশে থাকাকালীন এই সিকিউরিটি ক্যামেরাগুলো সরাতে চাইলে জোর কণ্ঠে বাদ সেধেছিল অ্যারিস। তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিল, পৃথিবীর যেই প্রান্তে যেই অবস্থাতেই থাকি না কেন, আই ক্রেভ ফর দিস ক্লিপ অফ ইউ, দিস ইজ মাই অ্যাডিকশন অ্যাকচুয়ালি, তাই এটা কখনো সরাবো না। ঈশানী কথা রেখেছে, কখনো সরায়নি ক্যামেরাটা, বরংবার নিজেকে মেলে ধরেছে দুটো অদেখা অদৃশ্য চোখের সম্মুখে। নিঃশব্দে ভারী এক দীর্ঘশ্বাস ছেড়ে সিকিউরিটি ক্যামেরার দিকে দৃষ্টিপাত করল ঈশানী। চাপা ক্রন্দনে কণ্ঠনালী বুঝে আসছে তার। শুষ্ক একটা ঢোক গেলে মলিন স্বরে বলে উঠল, অরণ্য, দেখতে পাচ্ছ আমায়? নৈশব্দ। অতঃপর পজিটিভ চিহ্ন প্রেগন্যান্সির কিটটা আস্তে করে তুলে ধরল ক্যামেরার বিপরীতে। তীব্র হৃদস্পন্দনের তালে তালে ভারী হয়ে উঠল তার শ্বাস প্রশ্বাস। গিলে রাখা কান্নাটুকু উগরে বেরিয়ে এলো এবার। নিঃশব্দে টুপ টুপ করে কপলে গড়ালো নোনা জল। ফের অস্ফুট স্বরে বলল, আমাদের গন্তব্যহীন ভালোবাসার প্রথম শর্তটা বোধহয় আমি ভেঙে ফেললাম অ্যারিস। তুমি বলেছিলে কোনোদিন সংসার হবে না আমাদের, অথচ সেই তুমি আমার মাঝে সংগোপনে রেখে গেলে নিজের অনাগত এক অস্তিত্বকে। এবার এই নিষ্পাপ প্রাণকে কি জবাব দেব আমি? প্রত্যুত্তর এলো না। পাছে বেরিয়ে এলো নীলাম্বরীর চাপা আর্তনাদ। টেস্ট কিটটা বুকে জড়িয়ে আকস্মাৎ হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। বিলাপ করতে করতে বলতে লাগলো, তুমি এইভাবে চলে এলে বাবা, তোমার তো ধারণাও নেই তুমি কার উত্তরাধিকার হয়ে এসেছো। এবার কি করব আমি? কিভাবে এবার রক্ষা করব তোমায়? উদরের ছোট্ট প্রাণটা জবাব দিল না, কেবল নিজের উপস্থিতি জানান দিতে আরও একবার নাজেহাল করে তুলল অসহায় জননীকে। হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠল ঈশানীর, গা গুলিয়ে বমি আসার উপক্রম। ছুটে চলে গেল বেসিনের সামনে। গড় করে পানির মতো করে বমি করে দিল তক্ষণি। টানা 5 মিনিটের অসহনীয় যন্ত্রণায় এক পর্যায়ে মনে হতে লাগলো খাবারের সাথে নাড়িবুড়ি সব উগরে আসবে ওর। বুকের আর পিঠের পাঁজরগুলো ঠাস ঠাস করে ভেঙে বেরিয়ে যাবে, আর সবশেষে দম ফুরাবে। ফুরালো না দম। কোনো মতে নিজেকে সামলে শ্বাস টানল ঈশানী। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে তোয়ালে হাতে ত্যাগ করল ওয়াশরুম। ঘরের মাঝে পা রাখতে কর্ণগোচর হলো অযাচিত কণ্ঠস্বর। সাধারণত গার্ডরা কখনো বিরক্ত করে না ওকে, কখনো কিছুর প্রয়োজন হলে ল্যান্ডলাইনে অনুমতি চায়, তারপর কক্ষে আসে। কিন্তু আজ হঠাৎ কি হলো? নীরবে দরজা খুলে আউটডোরের দিকে উঁকি দিল ঈশানী। সেখানে কারোর অতর্কিত উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ শঙ্কিত বদনে ঘুরে এলো আবার। চোখে মুখে অনিশ্চয়তার ভিড়। কণ্ঠস্বর খাদে নামিয়ে স্বগক্তিতে করে বিড়বিড়ালো, মৃণালের বয়ফ্রেন্ড নিকোলাস আর একটা অচেনা ছেলে। কিন্তু এরা ব্ল্যাক হলে কি করছে? ভেতরে ঢুকলোই বা কেমন করে? ওপাশ থেকে ভেসে আসা চাপা উত্তেজনা ভ্রম কাটে ঈশানীর। কান খাড়া করে শুনতে পায় নিকোলাসের রাশভারী কণ্ঠস্বর, মেয়েটাকে তাড়াতাড়ি খোঁজ ইয়ার, পুরো ভবনটাই গোলক ধাঁধা। কোথায় কোন হিডেন সিকিউরিটি আছে আমরা কিচ্ছু জানি না। কিঞ্চিত গলা খাকানি দিয়ে উঠল পাশের জন। কণ্ঠে বিরক্তি টেনে বলল, একটা হীরের আংটির জন্য এমন কেন করছিস তুই? গত 2 মাস ধরে যেই প্ল্যান করেছিস তাতে আমরা গোটা একটা হীরের দোকান লুট করতে পারতাম ডিউড। ইটস এ লস প্রজেক্ট। হতাশায় উচ্চারণ করলো ছেলেটা। পরক্ষণেই নিচু আওয়াজে ধমকে উঠল নিকোলাস, কিপ ইউর মাউথ শাট অ্যাসহোল। মুখ বন্ধ না করতে পারলে তোকে এক্ষুনি পুঁতে ফেলবো। হেই কুল, হোয়াই ডু ইউ লুক সো সিরিয়াস? বিকজ দিস ইজ নট এ ফাকিং ডায়মন্ড, ওটা ব্লাড ডায়মন্ড। পৃথিবীতে এক পিসে আছে এমন দুর্লভ জিনিস একটা এইটুকুনি বাঙালি মেয়ের হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবারও ভেবেছিস হাউ ইজ ইট পসিবল? তার উপর এত কড়া নিরাপত্তা। ও মাই গড, আর ইউ শিওর ওইটা আসলে ব্লাড ডায়মন্ড? অফকোর্স অ্যাম।
তাহলে আজ মিশন সাকসেসফুল হবে ইডিওট। দরকার পড়লে ওই মেয়েটার আঙুল সহ কেটে নিয়ে আসবো আমরা। এই একটা মেয়ের জন্য গত 2 মাস ধরে ঘুম নেই আমার। খাওয়া দাওয়া, মিশন, বেটিং সব কিছু বরবাদ। এত কড়া পাহারা, এত সব কিছু ওর জন্য। আমি আজ খুন করেই ফেলবো ওকে। শেষ বাক্যটুকু কর্ণগোচর হতেই রক্তশূন্য হয়ে গেল ঈশানীর মুখায়ব। থরথর করে কেঁপে উঠল সর্বাঙ্গ। 2 হাতে শক্ত করে মুখ চেপে সংবরণ করল আর্তনাদ। পিনপতন নীরবতা। কোথাও কোনো শব্দ নেই, চারিদিকে হিমশীতল শূন্যতা। দরজাটা এখনো খোলা পড়ে আছে। প্রকম্পিত হাতে সেইটাকে লাগানোর প্রয়াসে একটু এগোতে আচানক কক্ষে ঢুকে পড়ল ওরা দুজন। জমে গেল ঈশানী। ভয়ে তার ওষ্ঠাগত প্রাণে নিজেকে আড়াল করার প্রয়াসে শ্বাস বন্ধ করে ঝট করে লুকিয়ে পড়ল ঘরের এক কোণে রকিং চেয়ারের পেছনে। এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজছে ঈশানীকে। দুজনার হাতে টানানো ট্রিগারে 2টো বড় সাইজের শটগান। কক্ষটা বেশ বড় হওয়ার দরুন দুজনের খোঁজাখুঁজির মাঝেই আরেকটু বুদ্ধি করে 2 পা এগিয়ে দরজার আড়ালে লুকিয়ে গেল ঈশানী। তবে পরিস্থিতির বৈরাগতায় এবারও হারল সে। তাড়াহুড়োয় সেন্সরে আঙুল লাগাতেই পিক পিক আওয়াজ তুলে মালকিনের উপস্থিতি জানান দিল দরজাটা। শব্দের উৎস খুঁজতেই তৎক্ষণাৎ ছুটে এলো নিকোলাস। আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে গেল ঈশানীর। কি করবে বুঝতে না পেরে দরজার পেছনে থাকা সুইচ বোর্ড চেপে আলো নিভিয়ে দিল আকস্মাৎ। ঠক ঠক করে কিছু আশার পদযুগল থেমে গেল তখন। সেই ফাঁকে ঈশানী গিয়ে ঠাঁই নিল কাবার্ডের ভেতরে। কয়েক সেকেন্ডের ব্যবধান, তন্মাধ্যে দরজাটিকে ভেঙে গুড়িয়ে দিল তারা। পাশের ছেলেটা বলে উঠল, এই ঘরেই আছে, আমি নিশ্চিত। আমিও। স্বগোক্তিতে বিড়বিড়ালো নিকোলাস। ওদের কথোপকথনের মাঝেই নিঃশব্দে ফুপিয়ে ওঠে ঈশানী। ভয়ে অন্তরাত্মা কাঁপছে তার। সঙ্গে যোগ হয়েছে দুর্বল শরীরের রুগ্নতা। যখন তখন অবচেতন হওয়ার উপক্রম। ঈশানীর মায়া হতে লাগলো ভীষণ। নিজের জন্য নয়, ওদরে বেড়ে ওঠা সন্তানের জন্য। তার আগমন যেন নৃশংসতার উদ্ভাসন। এই কি নির্মম ভাগ্য ঈশানীর। মাফিয়া বসটাকে কেন ভালোবাসতে হলো ওর? মাহিনের মতো ভদ্র সভ্য বাস্তবিক ছেলেটার জন্য কেন একটাবার মরিয়া হলো না অন্তর? তাহলে কি সবটাই ভবিতব্য? কিন্তু কার? অ্যারিসের নাকি তার ঐরসজাত সন্তানের? ছুরির ঝাঁকুর ঝনঝন আওয়াজে ভাবনায় ছেদ ঘটে ঈশানীর। কাবার্ডের দরজাটা সামান্য খুলে বাইরে চোখ রাখতেই দেখতে পায় ঘরের প্রত্যেকটা আসবাব কেটে টুকরো টুকরো করে ফেলছে ছেলে দুটো। খুব শীঘ্রই হয়তো কাবার্ডের দিকে এগিয়ে আসবে তারা। বলতে বাকি, সঙ্গে সঙ্গে নিকোলাসের তীক্ষ্ণ নজর গিয়ে আটকালো কাবার্ডে। নিমেষেই তড়িৎ খেলে গেল অন্তরে। ঠান্ডা এক শীতল স্রোত নেমে এলো শিরদাঁড়া বেয়ে। চোখ বন্ধ করে উপরওয়ালাকে ডাকতে লাগলো ঈশানী। মনে মনে ভাবল, অ্যারিসের কথা। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক এতক্ষণে মাফিয়া বসের টনক নড়ে যাওয়ার কথা। তাহলে মিরাকেল ঘটছে না কেন? কোথায় সে? তার নির্ধারিত গাঁটরাই বা কোথায়? ভাবনার ফুরসাত মিলল না রমণীর। তার আগেই একটা ধারালো ছুরির ফলা এসে আচানক বিদীর্ণ করল কাবার্টের মাঝ বরাবর। কুণ্ঠায় সিটিয়ে গেল ঈশানী। শীর্ণকায় শরীরটা জড়সড় হয়ে বসে পড়ল এক কোণে। বসতে গিয়ে ধাতব হ্যাঙ্গারের খোঁচায় চিরচির করে ছিঁড়ে গেল তার মাথার ত্বক। প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করতে গিয়েও 2 হাতে মুখ চেপে নিজেকে সামলালো মেয়েটা। কপাল তার রক্ত সিক্ত। সেথায় টপ টপ করে বয়ে চলছে রঞ্জিত ধারা। ভয়ে কাঁপছে ঈশানী। পালানোর পথ নেই আর। অতএব নিঃশব্দে একটু একটু করে প্রহর গুনছে মৃত্যুর। একটু বাদেই কাবারটা টান মেরে খুলে ফেলল নিকোলাস। সাথের ছেলেটাও এসে হাজির হলো সেখানে। মাত্রাতিরিক্ত ভয়ে চিৎকার করতে গিয়ে গলার স্বর নিভে এলো ঈশানীর। এই তো ব্লাড ডায়মন্ড। কি মারাত্মক এটা ব্রো। পাশের ছেলেটা গ্রীবা নামিয়ে ঝুঁকে আসতেই 2 হাতে নিজেকে আড়াল করার প্রচেষ্টায় অন্যদিকে ঘুরল ঈশানী। তৎক্ষণাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ঈশানীর হাতের আংটিটা থেকে গ্যাসের মতো কিছু একটা নিঃসৃত হলো যেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওপাশে ছিটকে পড়ল ছেলেটা। ঘটনার আকস্মিকতায় ধরফরিয়ে উঠল নিকোলাস। সেই সুযোগে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল ঈশানী।
চোখ মুখ ঝলসে গিয়েছে বান্দার। নিকোলাস দেখল ঠিকই, তবে বন্ধুর বিলাপে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ছুটতে লাগলো ঈশানীর পিছু পিছু। চোখ মুখ খিচে উন্মাদের মতো ছুটছে ঈশানী। দৌড়াতে দৌড়াতে তার ক্লান্ত মস্তিষ্কে হানা দিল খানিক আগের ঘটনা। অ্যারিস একবার বলেছিল, এটা স্রেফ আংটি নয়, আমার অনুপস্থিতিতে তোমার রক্ষা কবচ, তাই সামলে রেখো। আজ সেই কথার প্রতিফলন ঘটল। রক্তের মিশেলে এই ধাতু অ্যাসিড উৎপন্ন করতে সক্ষম, এবং কোনো না কোনোভাবে মনিবের সুরক্ষার সোচ্চার হয় এটি, যদিও এর সঠিক ব্যবহার জানা নেই ঈশানীর। প্রাণপণে ছুটতে ছুটতে পরিশ্রান্ত ঈশানী অজান্তেই চলে এসেছে অনেকটা পথ। এত বেশি উত্তেজনা কখনো সামাল দিতে পারে না ওর দুর্বল হৃদয়, তাই একটু থেমে হাঁপিয়ে উঠল মেয়েটা। কয়েক সেকেন্ড নীরবতা, এর মাঝেই পেছন তাকাতে ভেসে আসলো নিকোলাসের দানবীয় হুঙ্কার, তোকে আমি ধরবই বীজ, আই সোয়ার, আমি তোকে ধরবই। নিমেষেই আটকে উঠল হৃদয়টা। ব্যথায় নীল হয়ে আসা স্তব্ধ পদযুগল ফের চলতে শুরু করলো রমণীর। মফস্বলের নির্জন রাস্তার বাঁকে বাঁকে চলল লুকানোর প্রতিযোগিতা। এক পর্যায়ে ঈশানীকে গোলক ধাঁধায় হারিয়ে ফেলল নিকোলাস। বিভ্রান্ত হয়ে চারিদিকে সচকিত নজর বোলালো ঈশানী। পেছনের দিকে ঘাড় ঘোরাতেই অন্ধকারের সরু গলির একটা পোক্ত হাত বেরিয়ে এসে আকস্মাৎ টেনে নিয়ে গেল ওকে। আতর্কিত চিৎকার দিয়ে ওঠার আগেই ওর মুখটা চেপে ধরল আগন্তিক। কানের কাছে ফিস ফিস করে আওড়ালো, হুশ, দেওয়ালের ওই পাশেই দাঁড়িয়ে আছে। দুরু দুরু বুকে পাশ ফিরল ঈশানী। আবছার মাঝে জীবন্ত মূর্তির মতো ভেসে উঠল জিসানের ঘরমাক্ত মুখায়ব। জিসানকে দেখা মাত্রই চোখ বুজে দম ছাড়ল ঈশানী। নিজেদের মাঝে হাজারো স্নায়ুযুদ্ধ থাকা সত্ত্বেও জিসানের আগমনে বৃষ্টির শেষে আর্দ্র বাতাসের মতো শীতল হয়ে উঠল তার উদ্ভ্রান্ত অন্তঃকরণ। সময় পেরোলো। এক পর্যায়ে ঈশানীকে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যেতে বাধ্য হলো নিকোলাস। নিকোলাস সরে যেতেই মুখ খুলল ঈশানী, তুই এখানে? তার আগে বল, তোকে কেন তাড়া করছে ওই ছেলেটা? ঈশানী কথা ঘোরায়, আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি? কোন বাড়ি? জিসানের চোখে বিস্ময়। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। অস্ফুট স্বরে জবাব দেয়, আমাদের বাড়িতে। ঈশানী বাড়ি ফিরেছে আজ 2 দিন হলো। এই 2 দিন রোকেয়া, প্রাচীর, দেবরার সবাই খুব স্বাভাবিক আচরণ করেছে ওর সঙ্গে। না তো পেছনের কোনো কিছু নিয়ে জ্বালাতন করেছে, আর না তো কোনো প্রকার নতুন উৎপীড়ন। বাড়িতে আসার পর থেকেই অ্যারিসের সঙ্গে যোগাযোগ করার বহু প্রচেষ্টা করেছে ঈশানী, কিন্তু লাভ হয়নি। মাফিয়া বস ঠিকই বলেছিল, সে মরীচিকা, পৃথিবীর বুকে থেকেও যেন অস্তিত্বহীন। অবশেষে উপায়ন্তর না পেয়ে কল করেছিল রাশিয়া থেকে ফেরার সময় ফ্লোরার দেওয়া পেন্ট হাউসের ল্যান্ডলাইন নাম্বারে। আফসোস, সেটাও বন্ধ। আধার সাম্রাজ্যের আলফার সঙ্গে যোগাযোগ করার আর কোনো উপায় জানা নেই ঈশানীর। তাহলে বাচ্চাটার কি হবে? তলপেটের ওপর আদরে প্রলাপে বুলিয়ে নীরবে খাটে বসে পড়ল ঈশানী। অপারগ হাহাকারে টইটুম্বুর হয়ে আছে তার নীলাক্ষী। এমন সময় দরজায় কোরানের ভেতরে প্রবেশ করল উষা। বোনের উপস্থিতিতে আবেগ সংবরণের পায়তারা চালালো ঈশানী। আড়ালে চোখ মুছে মেকি হাসিতে প্রসারিত করল অধরকোণ। হাত বাড়িয়ে ডাকল, কাছে আয়। খানিক এগিয়ে এসে ঈশানীর পাশ ঘেঁষে দাঁড়ালো উষা। বলল, এতদিন কোথায় ছিলে আপু? জানো, ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যাওয়ার পর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। কেন অসুস্থ হয়ে পড়েছিল? ভাবাবেগ শূন্য ঈশানী। উষা প্রতি উত্তরে বলল, তোমার চিন্তায় মা ভেবেছিল ওই লোকটা তোমাকে মেরে ফেলবে। মা বুঝি বাঁচিয়ে রাখত? আপুর প্রশ্নে উত্তর খুঁজে পেল না উষা। মিনমিন করে জবাব দিল, নিচে এসো, নানি খেতে ডাকছে। তুই যা, আসছি। আজ দুপুরে এলাহি আয়োজন। পোলাও করা হয়েছে, সাথে মেজবান। এছাড়াও অনেক পদের সুস্বাদু খাবার। শেষ পাতে ফিরনিও রেখেছেন রোকেয়া। খাবারের বৈচিত্র্য দেখে কিঞ্চিত কৌতূহল জাগল ঈশানীর। বসার ঘরের এদিক ওদিক চোখ বুলিয়ে শুধালো, কোনো অতিথি এসেছে যে নাকি? এত আয়োজন? তোর জন্য সব করেছি।
টেবিলে খাবার রাখতে রাখতে গম্ভীর স্বরে জবাব দিলেন রোকেয়া। ঈশানী আর প্রত্যুত্তর করল না, চুপচাপ বসে পড়ল চেয়ার টেনে। খাবার ঘরে কোলাহল হলো না আজ। অন্য সময়ের মতো হম্বিতম্বি করলেন না রোকেয়া। যে যার মতো নীরবে খাচ্ছে, শুধু খেতে পারছে না ঈশানী। খাওয়া তো দূরে থাক, মশলা কষানো মাংসের ক্যাটক্যাটে ঝোলের দিকে তাকাতেই গা গুলিয়ে আসে ওর। সবার খাওয়া দেখলেও কেমন কেমন লাগছে। কি রে নাতি, হানানো হসকা বেকিন ফত তোর মা লাইন দে হানা বহুত মজা আইয়া হাইসা। হ্যাক নানির কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী। মৃদু হেসে প্লেটের দিকে নজর বুলিয়ে বলল, খাচ্ছি। মায়ের যত্নে খানিকটা আপ্লুত ঈশানী। এতগুলো দিন বাদে হয়তো নিজেকে শোধরাতে চেয়েছেন রোকেয়া প্রাচী, তাই তো না খেয়ে থাকতে পারল না ঈশানী। নিজেকে শক্ত করে চুপচাপ খাবারে হাত বাড়ালো। ছ্যা ছ্যা আড্ডি ইন্নি কি মজা। নানি মজা করে মেজবানি মাংস খাচ্ছে, তা দেখে চোখ গোছালো উষা। মুখ ভেঙিয়ে বলল, ও বুড়ির ঢং দেখো, দাঁত নাই আবার হাড্ডি চিবায়। বলি একটু কম কম খাও, এই বয়সে এত গোস্ত খাওয়া ভালো না, ব্লাড প্রেশার বাড়ে। নাতনির কথায় খেকিয়ে উঠলেন দেবুরা। মেয়েটার সব কথাতে পাকনামি চোখ রাঙিয়ে বললেন, ওই মাইয়া পুত, তোতে কি আইয়ে, তোর ফাতের মিককে তু সা বেশি পাগি গেউস। নানির কথার পাছে উষা কিছু বলবে তার আগেই কাণ্ড ঘটালো ঈশানী। নানির মেজবান খাওয়া 12টা বাজিয়ে গড়গড় করে বমি করে ভাসিয়ে দিল ডাইনিং টেবিল। সবাই তাজ্জব হয়ে চেয়ে আছে ওর দিকে। অবকাশ করল না ঈশানী। মুখের ওপর হাত চেপে ধরে চলে গেল বেসিনে। কোনো মতে হাত মুখ ধুয়ে সোজা ওপরে। ঈশানী চলে যেতেই বিড়বিড়ালেন দেবুরা, কি আইয়ে ইয়েন। এক পল মায়ের পানে দৃষ্টি বুলিয়ে থমথমে গলায় বাক্য ছুড়ে রোকেয়া, তোমরা থাকো, আমি দেখে আসছি। ঈশানীর পিছু পিছু রোকেয়া প্রাচী গিয়ে উপস্থিত হলেন কক্ষে। মায়ের আগমনে ওড়নার পেছনে কিছু একটা লুকিয়ে ফেলল ঈশানী। মেয়েটার আপাত মস্তক তীক্ষ্ণ নজর পরখ করতেই চট করে বোমা ফাটালো রোকেয়া। কি লুকিয়েছিস পেছনে? শুষ্ক একটা ঢোক গিলে আচারের বয়মটা পাশের টেবিলের উপর রেখে দিল ঈশানী। তুই পোয়াতি? ছোট্ট বাক্যটা কর্ণগোচর হতেই তরাক করে চোখ তুলল ঈশানী। আড়ষ্টতায় জমে হিম হয়ে আছে তার স্বর্ণিকায়। কার পাপ পেটে ধরেছিস? আবারও তিক্ত আওয়াজ। পাপ নয় মা। কণ্ঠস্বর বুঝে এলো ঈশানীর। চুপ! নানি নাতির খুনসুটি এখনো চলমান বসার ঘরে। তনাধ্যে উপরতলা থেকে ভেসে এলো ঈশানীর অযাচিত আর্তনাদ। ক্রুদ্ধ স্বরে চেঁচাচ্ছেন রোকেয়া। তার হইচইতে সচকিত হয়ে উঠলেন দেবুরা। উষাকে তাড়া দিয়ে বললেন, ও বুক, আয় তো চাই, আই গুই, কি আইয়া। ওরা দুজন ছুটে এসে দেখল ঘরের এক কোণে মেঝেতে বসে কাঁদছে ঈশানী। অন্য পাশে দাঁড়িয়ে জ্বলন্ত আঙ্গারের ন্যায় ফুঁসছেন রোকেয়া। রুগ্ন কদমে এগিয়ে গিয়ে নিজের মেয়েকে প্রশ্ন ছুড়লেন দেবুরা, কি আইয়া ঘরবাড়ি মাথায় তুলল দেশকিল্লে। ক্রোধে গজরাতে গজরাতে ঈশানীর দিকে আঙুল তুলে জবাব দিলেন রোকেয়া, ওই জানোয়ারটার সঙ্গে শুয়ে পোয়াতি হয়ে ফিরেছে তোমার নাতনি। কি ভেবেছে ছেড়ে দেবো ওকে আমি? যতবার ভাবি মেয়েটাকে স্নেহ করব, ততবার একটা না একটা অপরাধ করবেই ও। আর এবার তো শুধু অপরাধ নয়, একেবারে নোংরামি করে ফিরেছে। অপমানে শ্রবণ ইন্দ্রিয় বোধ হয়ে এলো ঈশানীর। হতচকিত নানির পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বিশ্বাস করো নানি, আমাদের বিয়ে হয়েছে, এই বাচ্চা অবৈধ নয়। প্রমাণই বা দেহায় ফিরবি না? ঈশানীর কাছে প্রমাণ নেই, তাই চুপচাপ রইল। রোকেয়া কর্কশ স্বরে বললেন, কিভাবে দেখাবে প্রমাণ? ও আছে নাকি এই বাচ্চার পিতৃ পরিচয়? মায়ের কথায় গর্জে উঠল ঈশানী। খবরদার মা, আমার বাচ্চাকে অবৈধ বলবে না একদম। ওর বাবা আছে। কোথায় ওর বাবা? মায়ের প্রশ্নে ফের নিশ্চুপ হতে বাধ্য ঈশানী। সত্যিই তো, অ্যারিসিওভান কোথায়? গত 2 মাসেও তো খোঁজ নিল না ঈশানীর। তবে কি সে সত্যি ভুলে গেল? অতর্কিতে ব্যথায় ঘামছে। অস্ফুট স্বরে কিছু বলবে তার আগেই গম্ভীর স্বরে বাক্য ছুড়লেন রোকেয়া, কোনো গুন্ডা জানোয়ারের পাপের ফসল আমার মেয়ের গর্ভে থাকতে পারে না, কিছুতেই না। এই বাচ্চা জন্মালে সমাজে আর মুখ দেখানোর জায়গা থাকবে না আমাদের।
তা কি করবি? ভুরু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন দেবরা। গর্ভপাত। কথাটা শোনা মাত্রই দুনিয়া দুলে ওঠে ঈশানীর। অস্থির হয়ে বলে, তুমি এসব কি বলছো মা? এটা আমার সন্তান। ওর বাবা এখনো জানেই না ওর অস্তিত্বের কথা। একবার যদি সে এইসব কুচক্রের কথা জানতে পারে তাহলে তোমাদের কি হাল করবে ভাবতে পারছো? মেয়ের কথায় কর্ণপাত করলেন না রোকেয়া। নির্বিকারে কক্ষ ত্যাগ করতে আদেশের গলায় বললেন উষাকে, ওর ঘরের দরজাটা লাগিয়ে দে উষা, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি, সন্ধ্যাবেলায় নিয়ে যাব ওকে। আমার যেদিন সন্তান হবে সেদিন তোমাকে দেখিয়ে দেব মা, সত্যিকারের মা কি করে হতে হয়। কাঁদতে কাঁদতে গলা চিরে বাক্য ছুড়ল ঈশানী। সেসব কথা ভ্রুক্ষেপ না করেই দরজা আটকে ঈশানীকে কক্ষবন্দি করে একে একে চলে গেল সবাই। স্তম্ভিত বিমূঢ় চিত্তে কেবল মেঝেতে পড়ে রইল ঈশানী। আলতো হাতে নিজের উদর স্পর্শ করে হিস হিস করে বিড়বিড়ালো, যে যা খুশি বলুক, মা তোমাকে রক্ষা করবেই বাবা, তুমি ভয় পেও না। অতঃপর নৈশব্দ। কক্ষ জুড়ে শুধু ফোপানোর আওয়াজ। ধীরে ধীরে সন্ধ্যা হলো। জোর জবরদস্তি করে ঈশানীকে নিয়ে আসা হলো সদর হাসপাতালে। পরনে তার ধুলো ময়লা মাখা একটা সফেদ ফ্রক, যার পাড়ের অংশ ছিঁড়ে গিয়েছে টানা হেঁচড়ায়। ফ্যাকাশে বর্ণের চেহারায় ক্লান্তির নিদারুণ ছাপ। সবচেয়ে সুন্দর চোখের নিম্নাংশ কালশিটে হয়ে আছে, কর্নিশে জমে আছে জল। সন্ধ্যার সময় আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড়, শ্বাস ফেলার জায়গা অবধি নেই। মানুষের মাঝে কোনো মতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে ঈশানী। ওর এক হাতের কবজিটা শক্ত করে ধরে রেখেছে উষা। রোকেয়া প্রাচী ভিতরে সিরিয়ালের জন্য গিয়েছে। এসব গোপনীয় ব্যাপারে ভাইকে অনুপ্রবেশ করাতে চান না রোকেয়া, তাই উষাকে সঙ্গে নিয়ে এসেছেন ঈশানীকে চোখে চোখে রাখার জন্য। এত সহজে হাল ছাড়ার মেয়ে ঈশানী নয়। মনে মনে ভাবতে লাগলো পালানোর কৌশল। মানুষের গাদাগাদিতে উষার যখন ওষ্ঠাগত প্রাণ, তখন হুট করে বলে উঠল, হাতটা ছাড় উষা, ওয়াশরুমে যাব। মাথা নাড়িয়ে নাকচ করল উষা। বলল, মা নিষেধ করেছে আপু, তুই আমাকে বিশ্বাস করিস না? বোনের কথা চুপসে গেল উষা। মুখ কাচুমাচু করে আওড়ালো, কিন্তু মা যদি কিছু হবে না, আমি আসবো আবারও। বেচারি উষা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেঁসে গিয়ে এক পর্যায়ে ছেড়ে দিল ঈশানীর হাত। এরপর ঈশানীকে আর পায় কি, চোখ মুখ খিচে দৌড় লাগালো। করিডোরে উপচে পড়া ভিড় কিংবা আধারের নিস্তব্ধতা কোনো কিছু আর দমাতে পারল না ওকে। ছুটতে ছুটতে হাসপাতালের গেট পেরিয়ে চলে এলো সড়কে। রোডের সিগন্যাল আর গাড়ির হর্নের মুখরিত চারিপাশ। আশপাশে অচেনা সব ভয়ঙ্কর চোখ। কোথাও কোনো আপনজন নেই, কোনো কাছের মানুষ নেই, ফিরে যাওয়ার মতো কোনো জায়গাও নেই। খোলা আকাশের নিচে ঈশানীর তরে পড়ে রইল শুধু দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস। বিদীর্ণ চোখ মেলে আকাশের পাশে তাকাতেই অজ্ঞাত বিষাদে ভার হয়ে এলো তার অন্তর। কিন্তু এখানে থেমে গেলে তো চলবে না, কথাটা ভেবেই ফের হন্যে হয়ে ছুটতে আরম্ভ করলো মেয়েটা। ব্যস্ত সড়ক, সারি সারি স্ট্রিট লাইট, সবকিছু পেছনে ফেলে ঈশানী যখন বহুদূর চলে এলো, চারপাশ তখন ঘুটঘুটে আমানিশার কালগ্রাসে আবর্তিত। হয়রান পদযুগল স্তব্ধ হতেই রিমঝিম বর্ষণের উল্লাসে মেতে উঠেছে প্রকৃতি। বৃষ্টি মুখরিত আর্দ্র সড়ক ধরে বিপর্যস্ত পায়ে এলোমেলো হাঁটছে ঈশানী। উদরে তার 2 মাসের ছোট্ট এক অস্তিত্ব ক্লান্তিতে ভেঙে আসছে শীর্ণকায়। বৃষ্টির তোরে ঝাপসা দৃষ্টিপট। ঠিক সেই সময় অদূরে কোনো এক হ্যাজাক জ্বালানো টং দোকানের ক্যাসেট থেকে ভেসে এলো বিষণ্ণ সুরের উপমা, যা শোনা মাত্রই ক্লান্ত পা দুটো থমকে গেল রমণীর। হায় গো প্রাণে বন্দের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। অন্ধকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিভ্রমে পেছনে তাকায় ঈশানী। নীল রঙের চোখ দুটো কখন যে জলে ভরে উঠেছে সেই হদিশ জানা নেই তার। জীবন্ত মূর্তির ন্যায় নিস্তব্ধ হয়ে আছে নিঃশব্দে। সেই নিঃশব্দ ছাপিয়ে আচানক বেজে উঠল গাড়ির হর্ন। হর্নের বাজখাই আওয়াজ কান বন্ধ হয়ে এলো ঈশানীর।
ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে কয়েক সেন্টিমিটারে দূরত্বে চলন্ত গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলোটুকু দেখা মাত্রই চোখ খিচে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মেয়েটা। অতপর ইঞ্জিন থেমে যাওয়ার জোরালো কম্পন। ঈশানীর থেকে ন্যানো সেন্টিমিটার দূরত্বে এসে আকস্মাৎ থেমে গিয়েছে গাড়িটা। এখনো একই অবস্থাতে দাঁড়িয়ে চোখ খিচে রেখেছে রমণী। ভয়ের তরে তীর তীর করে কাঁপছে তার সর্বাঙ্গ। হৃদস্পন্দনের গতিবিধি নিয়ন্ত্রণহীন, হয়তো জ্ঞান হারাবে শীঘ্রই। খানিক বাদেই ছাতা হাতে গাড়ি থেকে নামলো এক দীর্ঘদেহী সুপুরুষ। বৃষ্টির কাদা জল পায়ে মারিয়ে চপচপ আওয়াজ তুলে এগিয়ে এলো মেয়েটার সন্নিকটে। অতপর হুট করেই ঈশানীর শ্রবণেন্দ্রিয় ভেদ করল অতি পরিচিত এক কণ্ঠস্বর, ঈশানী। চোখ খুলে তাকালো ঈশানী। সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে তির্যক নয়নে পরখ করেই একই সুরে আওড়ালো, মাহিন।